সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি কুমার রঞ্জিত সুব্রত, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, জগৎবের পাটগ্রাম, লালমনিরহাট। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি সরল সমীকরণ লিনিয়ার ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। যেমন 2x - 5 = 0, y + 3 = 10, 2x - 1 = x + 4 ইত্যাদি। তো এগুলো হচ্ছে কি একঘাত বিশিষ্ট এবং এক চলক বিশিষ্ট সমীকরণ। তো এগুলোকে আমরা বলছি যে এক চলক বিশিষ্ট। তো আমরা চলক বলতে আমরা জানি, পূর্বের ভিডিওতে আমরা জেনেছিলাম যে চলক আমরা তাকেই বলবো যে কোনো সমীকরণে যে সকল অজ্ঞাত রাশি থাকে, যে রাশিগুলোর মান জানা থাকে না, যেমন এক্স ওয়াই জেড দিয়ে সাধারণত এই চলকগুলোকে প্রকাশ করা হয়। তো এখানে চলক হিসেবে এখানে এক্স আছে, তো এখানে ওয়াই আছে, আর এখানে কিন্তু এই সমীকরণটিতে চলক হিসেবে এক্স আছে। তাহলে এখানে চলক মাত্র প্রত্যেকটি সমীকরণে একটি মাত্র চলক ব্যবহার করা হয়েছে এক্স। এখানে একটি চলক ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে ওয়াই। এখানে একটি চলক ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে এক্স। এটি হচ্ছে চলক। এই জন্য আমরা বলতেছি এই সমীকরণগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। আর একঘাত বিশিষ্ট সরল সমীকরণ বলার কারণ হচ্ছে যে আমরা জানি ঘাত বলতে বোঝাচ্ছে, আমরা যেটা ঘাত বলি পাওয়ার, ইংরেজিতে পাওয়ার বলি, হ্যাঁ, বা শক্তি বলি, বা যেটাকে আমরা ঘাত বলতেছি। তো এখানে একঘাত বিশিষ্ট সমীকরণ বলতেছি এই কারণে যে এখানে এই চলক বা যে অজ্ঞাত রাশিটা আছে এর পাওয়ার কত? নিঃসন্দেহে এর পাওয়ার কিন্তু 1। এই কারণে কিন্তু আমরা এই সমীকরণগুলোকে বলতেছি একঘাত বিশিষ্ট সমীকরণ, একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এবং এখানে কিন্তু ওয়াই এর উপরে কোনো পাওয়ার নাই বলতে এখানে কিন্তু একটা পাওয়ার আছে, সেটি হচ্ছে 1। যে পাওয়ারটা আমরা লিখি না, 1 পাওয়ার কিন্তু আমরা লিখি না, সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু হচ্ছে একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এখানেও তাই, এখানে এক্স এর উপরে পাওয়ার 1 আছে, 1টা লেখা হয়নি, সে কারণে এটাকে বলতেছি আমরা একঘাত বিশিষ্ট সমীকরণ। যদি এখানে এক্স এর উপরে 2 থাকতো তাহলে আমরা সেটাকে দ্বিঘাত সমীকরণ বলতাম, আবার যদি 3 থাকতো পাওয়ার হিসেবে তাহলে সেটাকে আমরা ত্রিঘাত সমীকরণ বলতাম। তাহলে এখানে যেহেতু একটি চলক আছে এই সমীকরণগুলোতে, একটি চলক এবং ঘাত হচ্ছে চলকের উপরে 1, সেই কারণে আমরা এই সমীকরণগুলোকে বলতেছি এক চলক বিশিষ্ট একঘাত বিশিষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন তোমাদের এখানে একটা কাজ দেওয়া আছে, একক কাজ, যে তোমরা প্রত্যেকে কমপক্ষে 5টি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো এবং লেখার পর সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করতে বলেছে। তো যাই হোক, আমি এখানে তোমাদের জন্য আমি 5টি এক চলক বিশিষ্ট সমীকরণ এখানে লিখেছি। এই যে প্রতিটি কিন্তু এগুলো হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, কেননা প্রত্যেকটি সমীকরণে একটি মাত্র চলক ব্যবহার করা হয়েছে। এখানে চলক হিসেবে এক্স ব্যবহার করা হয়েছে, একটি চলক আছে, এখানে চলক হিসেবে ওয়াই ব্যবহার করা হয়েছে, এখানে চলক হিসেবে জেড ব্যবহার করা হয়েছে, এখানে চলক হিসেবে এক্স ব্যবহার করা হয়েছে, এখানে চলক হিসেবে এখানেও এক্স ব্যবহার করা হয়েছে। তো এর যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে যে উপরে উল্লেখিত সমীকরণগুলো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ, কারণ সমীকরণগুলোর প্রত্যেকটিতে একটি মাত্র চলক আছে এবং সমীকরণগুলো একঘাত বিশিষ্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ। তো এখানে তোমরা খেয়াল করো, একটা নিশ্চিত একটা ছক তোমরা লক্ষ্য করছো এখানে, যে এখানে বাস্তব সমস্যা, যে আমরা এই সমস্যাগুলো তো প্রতিনিয়তই আমরা এই সমস্যাগুলোর ফেস হই, বা এই সমস্যাগুলো আমরা তৈরি করি, বা এই সমস্যাগুলো সমাধান করি। তো আসলে এখানে এই সমস্যাগুলোকে আমরা কি করব, সমীকরণ আকারে এখানে প্রকাশ করব। যেমন প্রথম যেটা আছে, এটা করে দেওয়া আছে যে রাজুর বয়স 12 বছর, মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট। তো এখানে এই সমস্যাগুলো প্রায় আমরা সমাধান করি, যে মিতা রাজুর বয়স কিন্তু 12 বছর দেওয়া আছে, তো এখানে আবার মিতার বয়স x বছর দেওয়া আছে, যেটা আমরা জানি না, অজ্ঞাত রাশি। তো রাজু আবার বলা হচ্ছে রাজুর চেয়ে মিতা 3 বছরের ছোট, তাহলে এখানে ছোট হচ্ছে কি, রাজুর চেয়ে মিতা 3 বছরের ছোট, মিতা ছোট। তাহলে এখানে সমীকরণ যেটা হবে, যে এখানে যেহেতু
এখানে বলা হচ্ছে যে রাজুর বয়স 12 বছর, তাহলে মিতার বয়স অবশ্যই কি হবে, রাজুর বয়সের সমান হতে গেলে তার মিতার বয়সের সঙ্গে কি করতে হবে, এই যে 3 যোগ করতে হবে, যেহেতু মিতা রাজুর চেয়ে 3 বছরের ছোট, তার মানে x + 3 = 12, অর্থাৎ এটা হচ্ছে রাজুর বয়স। আবার রাজুর বয়সের সমান যদি মিতার বয়স আমরা করতে যাই, সেক্ষেত্রে মিতার বয়স এখানে x দেওয়া আছে, তার সঙ্গে আমরা 3 যোগ করব, তাহলে সেই বয়সটা কার সমান হবে, রাজুর বয়সের সমান হবে। তার মানে এটি হচ্ছে একটি কি সমীকরণ আকারে প্রকাশ। 2 নম্বর, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 7 যোগ করলে যোগফল 21 হবে, 7 যোগ করলে 21 হবে। তো সংখ্যাটি এখানে দেওয়া আছে y, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে একটি সংখ্যা দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত হবে, সংখ্যাটির দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ, তার মানে 2y, তাহলে 2y সঙ্গে 7 যোগ করতে হবে, তাহলে 2y + 7, তাহলে যোগফল কত হবে 21, তার মানে সমীকরণটা হবে যে 21 + 7 = 21, 2y + 7 = 21। তো এখানে সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে 2y, তার সঙ্গে 7 যোগ করতে হবে, আমরা 7 যোগ করেছি, তাহলে যোগ করার পরে ইকুয়াল টু হবে 21, যোগফল 21 বলা আছে। তার মানে এই 2y সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 7 যোগ করলে যোগফল হবে 21, এটি হচ্ছে সমীকরণ। এরপরে একটা যাই আমরা 3 নম্বর, যে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে 5টি চকলেট দেওয়ায় তোমার কাছে 4টি থাকলো। তো আসলে এখানে আমাদের তোমার কাছে বলতে এখানে আমার কাছে, তো আমার কাছে কয়টি চকলেট আছে সেটা কিন্তু জানা নেই, সেক্ষেত্রে এটা কিন্তু একটা অজ্ঞাত বা অজানা রাশি বা একটা চলক হিসেবে আমরা এটাকে ধরবো। ধরে নিলাম আমার কাছে চকলেট ছিল হচ্ছে এক্সটি, তো আমি কিন্তু এই এক্স থেকে কিন্তু আমার যে কয়েকটি চকলেট ছিল সেখান থেকে কিন্তু আমি আমার বোনকে 5টি চকলেট দিয়ে দিয়েছি, তার মানে এক্স থেকে আমরা 5 বিয়োগ করব, কারণ এক্স মোট চকলেটের সংখ্যা হচ্ছে এক্স, সেখান থেকে আমরা 5টি চকলেট বাদ দিয়ে দেবো, তাহলে x - 5 দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে কত, 4, অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে x - 5 = 4, কারণটা হচ্ছে যে মোট চকলেটের সংখ্যা x, সেখান থেকে আমি বোনকে 5টি দিয়ে দিয়েছি, তাহলে x - 5 দেওয়ার পর থাকলো হচ্ছে কয়টি, 4টি, তার মানে x - 5 = 4। এরপর একটি তোমার আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং পরিসীমা 60 মিটার। তাহলে এখানে আমাদের কিন্তু প্রস্থ জানা নেই, আমরা যদি দৈর্ঘ্যটা কিন্তু বলা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 2 মিটারের বেশি, আমরা জানি যে একটা শ্রেণীকক্ষের বা যে কোনো কক্ষে কিন্তু দৈর্ঘ্য বলতে প্রস্থ থেকে অবশ্যই বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই কক্ষের যদি আমরা প্রস্থ যদি x ধরি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x + 2, কেননা দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থ থেকে 2 মিটারের বেশি, তার মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য অবশ্যই x + 2 হবে, প্রস্থের সঙ্গে 2 যোগ করলে কিন্তু আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x + 2 মিটার, প্রস্থ হচ্ছে x মিটার। তো এখানে পরিসীমা 60 মিটার দেওয়া আছে, তো আমরা জানি পরিসীমার সূত্র, যে পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য একটা আয়তাকার কক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করলে তার পরিসীমা আমরা পেয়ে যাই। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 2 গুণন বা ইনটু দৈর্ঘ্য হচ্ছে x + 2 যোগ হচ্ছে প্রস্থ হচ্ছে x, তাহলে এটা হচ্ছে পরিসীমা ইকুয়াল টু, পরিসীমায় কিন্তু এখানে দেওয়া আছে 60 মিটার, তার মানে আমরা লিখতে পারি ইকুয়াল টু 60। তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে হচ্ছে এখানে আমরা লিখছি 4x + 4 = 60, এটা কিভাবে হয়, এটি হচ্ছে আমি একবারে কাজটা করে দিয়েছি, যে x + x আমরা জানি একই জাতীয় যে বীজগাণিতীয় রাশিগুলো আছে সেগুলো যোগ করতে হয়, তাহলে x + x হচ্ছে 2x, x + x 2x, 2x এর সঙ্গে 2 গুণ করলে 4x, আবার এখানে 2 ছিল +2, তাহলে 2 এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে, 2 2 4, 4x + 4 = হচ্ছে 60, এটি হচ্ছে মূলত এই সমীকরণ। তাহলে এখানে আমরা সমীকরণটি পেলাম 4x + 4 = 60। এরপরে আমরা যাব পরের যে সমস্যাটি আছে, যে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে 20 টাকা আছে, দুজনের কাছে মোট 45 টাকা আছে, 45 টাকা আছে। তো আমরা জানি না আসলে সাদিয়ার কাছে কত টাকা আছে। কিছু টাকা বলতে আমরা ধরে নিব যে সাদিয়ার কাছে আছে x টাকা, ধরে নিলাম। তাহলে অপুর কাছে যেটা আছে সেটা মিলে
হবে হচ্ছে 45 টাকা। তাহলে আমরা লিখতেই পারি যে সাদিয়ার টাকা হচ্ছে এক্স, তার সঙ্গে আমরা অপুর টাকা যোগ করব 20, যোগ করলে আমরা মোট টাকাটা পেয়ে যাবো 45। তাহলে এটি হচ্ছে সমীকরণ। এরপরটি হচ্ছে তোমার কাছে 15টি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আর 60টি বড়ই অবশিষ্ট আছে। তো এখানে অবশ্য কয়টি বড়ই খাওয়া হয়েছে তার সংখ্যা এখানে দেওয়া আছে এক্স। তাহলে আমরা কি করব, এক্স থেকে আমরা কি করব, 15 থেকে আমরা এক্স বাদ দিয়ে দেবো, কারণ মোট বড়ই ছিল 15টি, সেখান থেকে আমরা খাওয়া হয়েছে যেটা সেটা বাদ দিয়ে দেবো। বাদ দিলে কিন্তু আমরা এই 60টি বড়ই পেয়ে যাব। তার মানে হচ্ছে 15 - x = 7। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটি কথা সেটি হচ্ছে যে তোমরা জানো তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা কিন্তু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের এখানে যেগুলো কাজ আছে সেগুলো করে দিচ্ছি, এবং শেষে আমি তোমাদের যে অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলোও কিন্তু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা দেখবে। আর যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল।